এনিওয়ে আমার এই পর্যায়ে আপনার জন্য আলাদা কোনো প্রশ্ন নাই, কারণ অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন, মনোযোগ দিয়ে শুনতেছিলেন, সেগুলি আপনি বলবেন। আমি আপনার জন্য আমি দর্শকদের দুইটা মতামত শোনাই। এক হচ্ছে যে আমরা কিছু হলেই জামাতের 1971 সালে ভূমিকা নিয়ে আসলে আলাপ আলোচনা করতে থাকি কেন, এবং সেটাকে কেন সামনে নিয়ে আসি। আরেকটা হচ্ছে যেই প্রশ্নটা আমি আসলে সাকিব ভাইকে একটু করেছিলাম, সেটা আপনাকে করার জন্য আমার দর্শকের এই মতামতটাকে বেস্ট মনে হয়েছে, যিনি বলছেন এনি ভাইকে জিজ্ঞাসা করুন বা জিজ্ঞাসা আপনি বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাহলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাতিদের কেন মন্ত্রী বানিয়ে তাদের পুরস্কৃত করলেন? শুধু জামাতি না, অনেক মুক্তিযুদ্ধ বিরোধীদেরকেই আপনারা মন্ত্রী বানিয়েছেন, মূল রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছেন, দিনের পর দিন যেটাকে আমরা আজকের ন্যারেটিভ বলছি সেটা আপনারা তৈরি করতে সাহায্য করেছেন। এনিবে আপনি যদি একটু মন্তব্য করেন। দেখুন, ধন্যবাদ। ছাত্র রাজনীতির আলোকে আমি যদি সম্পূর্ণ জাতীয় রাজনীতির আলোচনা নিয়ে আসি, তাহলে এই মুহূর্তে সব অ্যান্সার দেওয়া যাবে না। আমি শুধু এটাই বলবো যেটা জুনায়েদ সাকিব বলার চেষ্টা করেছেন এবং আমিও বলেছি, যে সাধারণ ছাত্রদের মুখপাত্র হয়ে যেভাবে একটা মব তৈরি করা হয়েছিল, এটার রেজাল্ট হয়তোবা আমাদেরকে পেতে আরো 2-4-5 বছর অপেক্ষা করতে হবে। কারণ ছাত্র শিবির, আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগটি গত 10-12 বছর বা এই 1-1.5 বছরও বিশেষভাবে নিয়েছে, তারা সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে রাজনীতি করেছে, যে সুযোগটা কখনো ছাত্রদল গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই কারণ তারা সেখানে গুপ্তভাবে ছিল, এবং 17 বছরের মধ্যে 10-12 বছর লাস্ট তারা কিন্তু তাদের পরিচয়টা তারা কিন্তু ওইভাবে দিয়ে রাজনীতি করে নাই। আর আরেকটা জিনিস হলো না, এনিভাই এই পর্যায়ে আমার প্রশ্ন করতেছে, গুপ্তভাবে থাইকা একটা ছাত্রকে কিভাবে প্রভাবিত করা সম্ভব? আপনি তাকে হলে সিট দিতে পারতেছেন না, তাকে অন্য জায়গায় অন্য কোনো সুবিধা দিতে চাচ্ছেন না, ডাইনিং এ বাকি খাইতে দিতে পারতেছেন না, যেগুলি ছাত্ররা মানে অনেক সময় বিপদে পড়া হোক সুখে পড়া হোক এগুলি করে। তো গুপ্তভাবে আর কিভাবে প্রভাব, মানে এই প্রভাবটা কি এনি ভাই আসলে আপনি তারা তো ছাত্রলীগের ছায়াতলে থেকেও রাজনীতি করেছে এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। আর এই যে 17 বছর চলে যাওয়ার পর যখন সর্বশেষ জুলাই আন্দোলন তৈরি হলো, এবং এই যে লাস্ট গত 1 বছর তারা কিন্তু তখন সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তারা দেখিয়েছে যে না, আমরা সাধারণ ছাত্রদের নেতৃত্ব দিচ্ছি, কিন্তু বাস্তবে এই রেজাল্টটা কিন্তু যে এমন ছিল যে তারা ছাত্র সমাজকে জিম্মি করে তারা রাজনীতিটা করেছে। এটা গত কয়েকদিন যাবত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সমাজের সামনে, শিক্ষার্থীদের সামনে আস্তে আস্তে ফুটে এসেছে। এই জন্য আমি বললাম হয়তোবা এই রেজাল্ট এই মুহূর্তে আমরা পাবো না, কিন্তু এই যে জিম্মি করা, আজকে আমরা শুধু বলবো না যে তারা জামাত শিবিরের রাজনীতি দিয়েই সব জিম্মি করেছে। এখন আমি শুধু এটা বলবো, বিগত দিনগুলোতে স্বাধীনতার পর থেকে ছাত্র শিবিরের রাজনীতি এই বর্তমান প্রজন্মকে একটু ফলো করতে হবে। ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাস বাই ক্যাম্পাস কি ধরনের ছিল, তারা কিভাবে রাজনীতি করেছে, তারা যখন যেখানে ছাত্র দলের সাথে, কোথাও ছাত্র লীগের সাথে, তারা সেখানে সাংঘর্ষিক পর্যায়ে গিয়েছিল। এবং 90-র যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টও যখন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল, ছাত্রলীগের চেয়ে বেশি অনেক ক্যাম্পাসে। আর আমরা শুধু 71-কে ধারণ করেই যে সব রাজনীতি, ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না। 71 তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা একটা দিক, কিন্তু এখনকার বাস্তবের আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্রদল কতটুকু আছে, ভবিষ্যতে কতটুকু থাকবে, সেটাও তো জুলাই আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, রাজনৈতিক দল বলেন, ছাত্র সংগঠন বলেন, এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার, আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা, ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করা, এবং এই যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার অথবা বিভিন্ন মব কালচার থেকে বের হয়ে আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা, যে সংগ্রাম করা, আমরা 90-র মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার প্রশ্নে কথা বলেছি বলেই ডাকসুতে নির্বাচিত হয়েছি। ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা হয়তো আমাদেরকে সমর্থন দিবে, কারণ আমরা জুলাই আন্দোলন, 17 বছর আন্দোলন শেষ করে নির্যাতিত হয়ে এখন আমরা এই একটা নির্বাচনে এসেছি। হয়তোবা এই নির্বাচনে আমরা জানি না
কন্টেস্টিং কি পাইতে পারি বা কি পাবো কি পাবো না, তার চেয়ে বড় জিনিস হলো আমাদের ছাত্র রাজনীতি ভাবমূর্তি ফিরে আনা, ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং দেশে ছাত্র রাজনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বলেন, এটাকে নিশ্চিত করা। কারণ সামনে এই যে ডেমোক্রেসির লড়াই, এই যে গণতন্ত্রের লড়াই, সামনে যে একটা জাতীয় নির্বাচন, সব দিক হিসাব নিকাশ করে আমাদেরকে এগোতে হবে। আমরা শুধু এখানে আমরা কিছু পেলাম না, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আপনি চমৎকার বলছেন, খালি আপনার কি একটু ব্যাক গিয়ার দিয়ে খালি ওই জায়গাটার মধ্যে একটু নিয়ে যাই, গুপ্তভাবে সংগঠন করা। যেমন আমি সবকিছু আমারে দিয়ে বিবেচনা করি, তো আমি এখন ভাবলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি, এখন আমি গুপ্তভাবে একজন মানুষ আমি দেখলাম যে সে এতদিন ছাত্রলীগ করতো, খুব মিছিল টিছিল দিতেছে, তাহলে তো আমি যদি ব্যাপারটাকে বিবেচনা করতে পারি, আমি প্রথমেই তো ওকে বাদ দিব যে ও আসলে মুখে এক মনে আরেক, বা ওকে তার আমি আর বিশ্বাস করবো না। কিন্তু এই ক্ষেত্রে ঘটতেছে উল্টা, ওদেরকে আরো লোক ভালোবাসতেছে, ভালো করেছিস ছাত্রলীগের মধ্যে থেকে এগুলি করেছিস। না, সেটা হয়তো এখন সাময়িক ভালোবাসতেছে, এর রেজাল্ট ভবিষ্যতে কিন্তু ভালো না। এই কারণে ভালো না, কারণ দেখেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে অনেক ছাত্রলীগের ছেলেরাও শেষ পর্যন্ত এসেছে এবং শিবিরের যারা করেছে তারাও কিন্তু নেতৃত্বে চলে গিয়েছে। আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের নেতৃত্ব আসতো, তাহলে আমাদের দেশবাসী বা আমরাও মনে করতাম যে একটা পজিটিভ আন্দোলন যারা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। জুলাই আন্দোলন যারা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, এই যে জেনারেল স্টুডেন্টদের মাধ্যমে একটা সংগঠন গড়ে ওঠা, তারা যদি ডাকসুতে না আসতে পারে, উমামা ফাতেমার মতো নেতৃত্ব যদি না আসতে পারে, বা আমার ছাত্র দলের যে জুলাই আন্দোলনের নেতৃত্ব আজকে আবির দিয়েছে, তারা যদি না আসে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে একটা ভয়ঙ্কর অপরাজনীতি কাজ করেছে। ভয়ঙ্কর অপরাজনীতি আপনি এটা বললেন, আমি জুলাই আন্দোলনের অন্যতম মানে মাস্টারমাইন্ড বলবো না, কেমন জানি শব্দ, কিন্তু সাকিব ভাই একদম সবকিছুতেই একদম সামনে থেকে ছিলেন। পরবর্তীকালে টেবিল ডিসকাশনে উনি অনেকটা বড় ভূমিকা পালন করছেন। সাকিব ভাই, জুলাই আন্দোলনের কথা আমিও ছিলাম সেখানে। আরে হ্যাঁ, আপনিও ছিলেন ভাই, সরি। এবং ছাত্র রাজনীতির গাইডেন্সও ছিলাম, রাইট, গাইডেন্সও ছিলেন। কিন্তু ঘটনা হইতেছে আপনারা যখন আটকে গেছেন, সাকিব এই কথা কি ঠিক? আমাকে আসলে অনেকেই বলছেন যখন আসলে জুলাই আন্দোলনটা এক জায়গায় আটকে গিয়ে থমকে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন সে আন্দোলনটাকে বেগবান করেছে আসলে এই ছাত্র শিবিরের লুকিয়ে থাকা, যারা ছাত্রলীগে লুকিয়েছিল, এই সাদিক কায়েম বা এই যে এরাই এই আন্দোলনটা বেগবান করছে, এবং তারা যদি এটাকে সামনে না নিয়ে আসতো, তাহলে আপনি এই আন্দোলনটাতে আসলে জিততে পারতেন না। সাকিব ভাই, ব্যাপারটা কি এরকম? সেজন্য জুলাই আন্দোলনের মূল ক্রেডিট তাদের দেওয়া উচিত, যেটা তাদেরকে দেওয়া হয় না বলে তারা আফসোস করতেছেন। আপনি কি মনে করেন? দেখুন, এই যে ক্রেডিটের রাজনীতিটা, এটা অনেকে